ভারতে ককরোচ জনতা পার্টির আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে এবং এই আন্দোলনকে কেন্দ্র করে ককরোচ জনতা পার্টির প্রধান তিনি অসুস্থ হয়ে পড়েছেন। আন্দোলনে এক ধরনের ভাটা পড়েছে এরকম আলোচনা যেমন চলছে, তেমনি দিল্লি উত্তপ্ত, দিল্লিকে নিয়ে নানা রকম আলোচনা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে এবং দিল্লির ওই ঘটনাকে কেন্দ্র করে বহু ফেক ছবি, ফেক ভিডিও ছড়িয়ে দেয়া হচ্ছে বাংলাদেশে। এবং এই কাজটা বাংলাদেশের কিছু ধর্মভিত্তিক রাজনৈতিক দল করছে, যাদেরকে আমরা সাম্প্রদায়িক শক্তি বলি। ওদিকে বিজেপি ভারতে সাম্প্রদায়িক একটা রাজনৈতিক দল, বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তিগুলো সেই সাম্প্রদায়িক শক্তিকে দেখতে পারছে না। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে ভারতের এই আন্দোলনে, মোদী বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে বাংলাদেশ থেকে একের পর এক সমর্থন দেয়া হচ্ছে। এই যে ভারতে যেটা শুরু হলো, সেই শুরু হওয়াটার এটাকেও কি আমরা মার্কিন প্ল্যান বলতে পারি? ভারতের সঙ্গে কিংবা নরেন্দ্র মোদীর সঙ্গে পেরে না উঠে মার্কিন ডিপ স্টেট এবার কি ভারতের পেছনে লেগেছে? চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভারতে ককরোচ জনতা পার্টির আন্দোলন এবং সেই আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে যে ব্যাপারগুলো ছড়িয়ে পড়ছে সেগুলো খুবই ইন্টারেস্টিং। ভারতে আন্দোলন দানা বেঁধে উঠছে। সামান্য একটা প্রশ্নপত্র ফাঁস হওয়াকে কেন্দ্র করে যে আন্দোলন দানা বেঁধে উঠল, এবং সেই দল যাদের জন্ম ওই আদালতে মানে তেলাপোকা আখ্যা দেয়াকে কেন্দ্র করে, এবং ফেসবুক কেন্দ্রিক কিংবা ইনস্টাগ্রাম কেন্দ্রিক এই দলটা তৈরি হলো। লক্ষ লক্ষ জনতা একটা প্ল্যাটফর্মে আটকা পড়লেন। সেই দলের আহ্বানে আন্দোলন, সরকার বিরোধী আন্দোলন, সেখানে আমরা চলচ্চিত্রের তারকাদের পর্যন্ত অংশগ্রহণ করতে দেখেছি এবং কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, তাদেরকে অংশগ্রহণ করতে দেখেছি। তাদেরকে পুলিশ আটক করেছিল, আটক করে দীর্ঘক্ষণ রাখার পরে আবার তাদেরকে ছেড়ে দিয়েছে, সেই ঘটনাগুলোও দেখেছি। কিন্তু ইন্টারেস্টিংলি সেই আন্দোলনকে বাংলাদেশের জুলাই আন্দোলনের পক্ষের কিছু শক্তি এমনভাবে সমর্থন করছে, তাতে সন্দেহ দানা বাঁধার অবকাশ রয়েছে যে ওটাও মার্কিন ডিপ স্টেটের কোনো পরিকল্পনা কিনা। আন্দোলনে আমরা দেখছি যে ভারতের প্রবেশদ্বারে সাইনবোর্ডের উপরে ওই আরবি হরফে সাদা পতাকা, যে পতাকা আইএস তালেবানের পতাকা, সেই পতাকা কিছুদিন আগে সেই পতাকাকে কেন্দ্র করে বাংলাদেশে যাচ্ছে তাই অবস্থা হলো, অনেককে গ্রেপ্তার করা হলো। সেই পতাকা যখন ওড়ানো হচ্ছে, সেই ছবি বাংলাদেশের কেউ কেউ না, একটা নির্দিষ্ট গোষ্ঠী তারা সমানে শেয়ার করছে, পোস্ট করছে এবং ভারতের ওই বিপ্লবটাকে বাংলাদেশের বিপ্লবের সঙ্গে তুলনা করছে। মজার ব্যাপার হচ্ছে যে এই বিপ্লবকে প্রকাশ্যে সমর্থন দিচ্ছে এনসিপি। প্রথমে এনসিপির যুব উইং, তারপরে ছাত্রশক্তি, পরে এনসিপির শীর্ষ নেতারা। সার্জিস আলম যেমন ফেসবুকে পোস্ট দিয়ে সরাসরি বলেছেন যে বিপ্লবটা ঢাকায় শুরু হয়েছিল, সেই বিপ্লবের আগুন উপমহাদেশে ছড়িয়ে পড়ুক। অথচ সার্জিস বোধহয় ভুলে গেছেন যে উপমহাদেশে ছড়িয়ে পড়েছিল শ্রীলঙ্কা থেকে। প্রথমে শ্রীলঙ্কায় হয়েছে, তারপরে বাংলাদেশে, তারপরে নেপালে। এবার ভারতে এরকমটা হতে পারে, এটা আশা করছেন। সার্জিসরা যখন প্রকাশ্যে এই কথাগুলো বলেন, তখন প্রশ্ন আসে যে ভারত বিরোধী রাজনীতি করা কিংবা ভারত বিরোধী স্লোগান, ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা, এই স্লোগান দেওয়ার পরে আবার দিল্লির ঘটনাকে কেন্দ্র করে ভারতেরই এক পক্ষকে সমর্থন দেয়া, আর এক পক্ষের বিরুদ্ধে অবস্থান করা, এটা কোন স্লোগানের অংশ? এখানে কি বলতে হবে যে আংশিক দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, কিংবা আংশিক দিল্লি আংশিক ঢাকা, ঢাকা ঢাকা, এরকম স্লোগান হবে? ব্যাপারটা আমাদেরকে কনফিউশনে ফেলে। এবং সেই এনসিপির এক নেতাকে, আমি নাম বলতে চাই না এই কারণে যে অন্য কোনো কারণ নাই, নাম বলতে চাই না যে নাম বললে তার প্রচারণা হয়ে যাবে, প্রচারণা করে তাকে বড় করতে চায় না।
ভিডিও তিনি কন্টেন্ট মেক করেন, তিনি ভিডিও মেক করেছেন এরকম যে এই দিল্লির আন্দোলনকে সমর্থন করছেন, আবার তিনি এটাও বলছেন যে এটা বললে তো আপনারা এখন সমালোচনা করবেন ঢাকা না দিল্লি ওই স্লোগানের কথা। মানে তারা নিজেরাই বুঝতে পারছে যে একসময় স্লোগান দেয়া ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা এই স্লোগানের মাস্টাররা যখন দিল্লির কোনো আন্দোলনকে কেন্দ্র করে এক পক্ষকে সমর্থন করে, তখন কি তারা ভুলে যায় যে ওরাও দিল্লির মানুষ কিংবা ওরাও ভারতের মানুষ? যে ভারত বিরোধী রাজনীতি আপনারা করছেন সেটা আদতে ভারত বিরোধী রাজনীতি না, সেটা মোদী সরকার বিরোধী রাজনীতি। তো মোদী সরকার বিরোধী রাজনীতি মানে ন্যারেটিভ দেওয়া যেতেই পারে, কথা বলা যেতেই পারে, মোদী সরকারের যে সাম্প্রদায়িক নীতি সেটা নিয়ে কথা বলা যেতেই পারে, কিন্তু আপনি ঝাঁঝর হয়ে চালুনকে তো বলতে পারেন না, কিংবা চালুন হয়ে ঝাঁঝরকে তো বলতে পারেন না তোর কত ফুটারে। মানে আপনি যদি নিজেই সাম্প্রদায়িক আদর্শের মানুষ হন, তাহলে আর এক সাম্প্রদায়িক দলকে কিভাবে সমালোচনা করবেন? আপনি যদি প্রগতিশীল আদর্শের মানুষ হন, তাহলে ভারতের এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আপনার কথা বলাটা জায়েজ হয়ে যায়। আমরা দেখছি জামাত ইসলাম প্রকাশ্যে বিবৃতি দিচ্ছে এই আন্দোলনকে কেন্দ্র করে, এবং আন্দোলনে সরকার বিরোধী, ভারতের সরকার বিরোধী তাদের অবস্থান, এবং এই আন্দোলন যারা করছে তাদেরকে সমর্থন দিচ্ছে। প্রকাশ্যে এই ঘটনাগুলো ঘটছে, প্রকাশ্যে যখন এই ঘটনাগুলো ঘটছে এবং ওই সাদা পতাকা, আরবি হরফে লেখা সাদা পতাকা ওড়ানো, আইএস তালেবানের পতাকা ওড়ানো ছবি যখন বাংলাদেশে অ্যাক্টিভিস্টরা, অনেকেই সাম্প্রদায়িক অ্যাক্টিভিস্টরা যখন সেটা মানে সদর্পে প্রকাশ করছে, পোস্ট করছে, তখন কিন্তু সন্দেহ দানা বাঁধে যে ভারতেও কি এক ধরনের মেটিকুলাস ডিজাইন হয়েছে? ভারতেও কি তাহলে আগামী কিছুদিনের মধ্যে একজন ডক্টর ইউনূসকে প্রয়োজন, যিনি ভারতকে অন্তত 50 বছর পিছিয়ে দেবেন? যেমন আমাদের 1.5 বছরে বাংলাদেশকে অন্তত 20 বছর 30 বছর পিছিয়ে দিয়েছেন। সেই কাজটা ভারতে ঘটানোর জন্য কার আবির্ভাব হবে সেটা একটা বড় বিষয়। নাকি ডক্টর ইউনূসকে ককরোচ জনতা পার্টি আমন্ত্রণ জানাবে যে আপনি তো বাংলাদেশে প্রচণ্ডভাবে সফল হয়েছেন আপনার এজেন্ডা বাস্তবায়ন করতে, আপনি এবার ভারতে আসেন, ভারতের দায়িত্বটা অন্তত 1.5 বছরের জন্য নেন? ব্যাপারটা কি তাই হবে? এই কিছু কিছু অ্যাক্টিভিস্টদের অ্যাক্টিভিজম দেখে সেটাই কেন যেন মনে হচ্ছে যে সেখানেও একটা মেটিকুলাস ডিজাইন আছে, এবং সেই ডিজাইন অনুযায়ী আগানো হচ্ছে, এবং সেখানে মার্কিন ডিপ স্টেটের আলোচনা আসছে, কারণ বাংলাদেশের আন্দোলনকে কেন্দ্র করে মার্কিন ডিপ স্টেটের আলোচনা বারবার এসেছে। জুলাই আন্দোলনের পক্ষের যারা বয়ান তৈরিকারী তারাই মার্কিন ডিপ স্টেটের কথা বারবার বলেছেন এবং সেটার সত্যতা স্বীকার করেছেন। ব্যাপারগুলো আমরা দেখেছি। ডক্টর ইউনূস নিজেই তো মেটিকুলাস ডিজাইনের কথা স্বীকার করেছেন, এবং মুক্তিযুদ্ধের প্রসঙ্গে রিসেট বাটনের কথা বলেছেন। সুতরাং ব্যাপারগুলো খুবই পরিষ্কার। ভারতে তাহলে আমেরিকার এই আগ্রাসনটা কেন হবে? সাম্প্রতিক সময়ে নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে সম্পর্ক, সেই সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে বলে মনে হয় না, এবং মাঝখানে ডোনাল্ড ট্রাম্প ব্যাপারে নরেন্দ্র মোদী যে একগুঁয়ে অবস্থান দেখিয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্পের ফোনকে পর্যন্ত পাত্তা দেননি, হতে পারে যে সেই ব্যাপারগুলোকে টার্গেট করে আমেরিকা চাইছে ভারতের বর্তমান সরকারকে এখন একটু মজা দেখানোর জন্য। কিন্তু আমরা এর আগে একটা ভিডিওতে বলেছি যে এই আন্দোলনের দ্বিতীয় দিনই কংগ্রেসের শীর্ষ নেতারা, কংগ্রেসের সভাপতি সহ রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, তারা অংশগ্রহণ করেছে, এবং এই আন্দোলন যদি সফল হয়ও, সরকার পতন হলেও নির্বাচন হবে, তো সেই নির্বাচনে অন্তত বাংলাদেশের মতো অবস্থা হবে না। কারণ ভারতে নির্বাচন হলে যদি বিজেপি হেরেও যায়, তাহলেও অন্তত ক্ষমতায় আসবে কংগ্রেস। কংগ্রেস যদি ক্ষমতায় আসে তাহলে সেটা ভারতের জন্য খারাপ কিছু হবে না। অন্তত ডক্টর ইউনূসের মতো মেটিকুলাস ডিজাইনের কেউ ওখানে বসার সুযোগ পাবেন বলে মনে হয় না। পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে তাদের গণতন্ত্র এতটাই মজবুত যে এই ঘটনাটা সেখানে ঘটবে না। সুতরাং আমার মনে হয় যে যারা বাংলাদেশে অতি উল্লাস প্রকাশ করছেন এবং এখনই নানা ধরনের বিবৃতি দিয়ে আন্দোলনের পক্ষের মানুষদেরকে অভিনন্দন জানাচ্ছেন, অদূর ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায়, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে চাইলে ভারতের সঙ্গে সম্পর্কের প্রশ্নটা যখন আসবে, তখন ভারত কিন্তু এই ব্যাপারগুলোকে মার্ক করে রাখবে। এখন সেটা তাদের জন্য খুব একটা পজিটিভ বার্তা হবে না, এবং তাদের রাজনীতির জন্যও পজিটিভ বার্তা হবে না। কারণ বাংলাদেশে 3 দিকে ভারত পরিবেষ্টিত। ভারতকে বাইপাস করে কিংবা ভারতকে ছোট করে ভারতের সঙ্গে কেওয়াজ বাঁধাতে চেয়ে বাংলাদেশের
কোনো রাজনৈতিক গোষ্ঠী বাংলাদেশের নীতি নির্ধারণী ক্ষমতায় আসতে পারবে না কখনোই। এটা একেবারে দিনের আলোর মতো সত্য, যেটা গত নির্বাচনেও প্রমাণিত হয়েছে। এবং গত নির্বাচনে একটা শক্তির পরাজয়ের পরে সাম্প্রতিক যে তাদের নৈতিক স্খলনের ব্যাপারগুলো দেখা যাচ্ছে, সেটা আরও বেশি পরিষ্কার করে যে এই শক্তিকে বাংলাদেশের জনগণ কখনোই সমর্থন করবে না। এবং পার্শ্ববর্তী দেশের তো এক ধরনের সমর্থন লাগে, সহায়তা লাগে, সেটা অফ দ্য রেকর্ড, পর্দার আড়ালে যে কোনোভাবেই সহায়তা লাগে, সেই ক্ষেত্রেও তারা যোজন যোজন মাইল পিছিয়ে পড়বে। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।